একজন গৃহিণী যার ব্যাংকে কিছু এফডিআর করা আছে এবং কিছু সঞ্চয়পত্র কেনা আছে, কিন্তু তার নিয়মিত কোনো আয় নেই, যেহেতু সে চাকরি করে না, ব্যবসা করে না, বা তার কৃষিকাজ থেকে আয় নেই। তো এইরকম একজন মানুষের আমরা আজকে আয়কর রিটার্নের জন্য কিভাবে আয়কর নির্ণয় করতে হয় সেটা শিখব। তিনি ব্যাংক সুদ, এফডিআর এর থেকেও সুদ পাওয়া যায়, সেভিংস অ্যাকাউন্টেও কিছু সুদ পাওয়া যায় আপনারা জানেন। সেই বাবদ সে 1,20,000 টাকা এক বছরে ব্যাংক সুদ পেয়েছে। এই 1,20,000 টাকা যখন ওনাকে দেয়া হয়েছে, তখন সেখান থেকে 10% মানে 12,000 টাকা উৎসে কর কেটে রেখে বাকি 1,08,000 টাকা তাকে দেয়া হয়েছে। বাট টোটালটাই তো তার আয়, ট্যাক্সটা সে দিয়েছে সেখানেই 12,000 টাকা। সঞ্চয়পত্রের সুদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। সে 1,50,000 টাকা এক বছরে তার সুদ পাওয়ার কথা, এবং সেখান থেকে 15,000 টাকা উৎসে কর কেটে রেখে তাকে বাকি 1,35,000 টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, যদিও টোটালটাই তার আয়। তো এই দুই প্রকার আয়ের বাইরে ওনার ওই বছরে, যেই বছরের আমরা আয়কর নির্ণয় করব, সেই বছরের কিছু বিনিয়োগের তথ্য আছে। যেমন উনি নতুন করে 1,00,000 টাকা সঞ্চয়পত্র ক্রয় করেছে, উনি ডিপিএস করেছে মাসে 5,000 টাকা করে, তাহলে এক বছরে 60,000 টাকা উনি জমা করেছে। ওনার নতুন কোনো এফডিআর বা আর কোনো বিনিয়োগের কোনো তথ্য নেই। তো এখান থেকে আমরা প্রথমে তার করটা হিসাব করব, কত টাকা কর আসে এই বছর। তো দর্শক, আপনাদেরকে বলছি, ওনার যে দুইটা খাতে আয় আছে, যেমন ব্যাংক সুদ এবং সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রের সুদ বাবদ যত টাকাই একজন ব্যক্তি আয় করুক না কেন, তাকে আর নতুন করে কোনো ট্যাক্স দিতে হয় না। মানে আয় করার সময় উৎসে কর বাবদ যে টাকাটা কেটে নেয় সেটাই তার ট্যাক্স সঞ্চয়পত্রের আয়ের জন্য। বাট এফডিআর এর ক্ষেত্রে উনি 12,000 টাকা উৎসে কর দিয়েছে আমি বলেছি, তারপরেও তার আয় যত সেটা স্ল্যাব অনুযায়ী হিসাব করতে হবে। যেমন ওনার এই দুইটা আয়ের খাতের মধ্যে ওনার আয় হলে 1,20,000 টাকা, যেটা করযোগ্য আয়। যেহেতু উনি গৃহিণী মানে নারী, 4 লাখ টাকা পর্যন্ত কিন্তু করযোগ্য আয়ের উপর ট্যাক্স দিতে হয় না। তাহলে দেখেন, কর নির্ধারণের ক্ষেত্রে প্রথম 4 লাখ টাকা পর্যন্ত জিরো। তার মানে 1,20,000 টাকা তো 4 লাখ টাকার মধ্যেই, তাই না? 4 লাখ টাকা ক্রস তো আর করেনি। এক্ষেত্রে তার কর নির্ধারণী কিন্তু জিরো হবে, মানে তার কোনো ট্যাক্স আসলে এক্ষেত্রে স্ল্যাব ভিত্তিক কোনো ট্যাক্স হিসাব করে আসবে না। কিন্তু দেখেন যে সে যে দুইটা আয় করেছে তার উপরে সরকার কেটে নিয়েছে, বাট ট্যাক্স হয়েছে কত টাকা? একটার জন্য 12,000 টাকা, আর সঞ্চয়পত্রের সুদের জন্য 15,000 টাকা। তার মানে তার যে আয় হয়েছে আপনার 1,20,000 আর 1,50,000 কত হলো? 2,70,000 টাকা। এটার উপরে সে 27,000 টাকা অলরেডি ট্যাক্স দিয়েছে। তাহলে তার ট্যাক্স 27,000 টাকা, এটা আপনারা একটু মাথায় রাখেন। তারপরে আমরা সে যে বিনিয়োগ করেছে সেখান থেকে কিছু তথ্য নিব। সেটা হলো যে বিনিয়োগ করার কারণে কর রেয়াত পাওয়া যায়, আপনারা জানেন। তো সে আপনার যে দুইটা জায়গায় বিনিয়োগ করেছে, একটা হলো সঞ্চয়পত্র ক্রয়, আরেকটা হলো ডিপিএস করা, এই দুইটাই রেয়াতের জন্য এলিজিবল বিনিয়োগ। তাহলে তার এলিজিবল বিনিয়োগ 1,60,000 টাকা, দুইটাই মিলে। সেটার 15% আমরা হিসাব করব, 24,000 টাকা হয়। আর আয়কর আইনে বলা আছে 10 লাখ টাকা পর্যন্ত একজন ব্যক্তি সর্বোচ্চ রেয়াত পাবে। আর আরেকটা কথা বলা আছে যে তার যে করযোগ্য আয় হবে রেগুলার ইনকাম থেকে, সেটার 3%। দর্শক, রেগুলার ইনকাম বলতে আয়কর আইনে বলা আছে যেমন যারা বেতন ভাতা পায়, যারা ব্যবসা থেকে আয় করে, যারা কৃষি থেকে আয় করে, যারা বাড়ি ভাড়া থেকে আয় করে, এরকম আয়গুলোকে বলা আছে রেগুলার ইনকাম। এখন এই গৃহিণীর তো রেগুলার ইনকাম নাই আমি বলেছি, তাহলে এটার 3% হিসাব করলে তো নাই হবে, মানে জিরোই হবে। তাহলে এই যে তিনটা অ্যামাউন্ট আসলে, এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা সে রেয়াত পাবে। তাহলে তিনটা অ্যামাউন্টের মধ্যে জিরোটাই তো কম, তাহলে জিরো রেয়াত পাবে। মানে তার যে 27,000 টাকা ট্যাক্স এসেছিল একটু আগে বললাম এই দুইটা আয়ের উপরে, সেখান থেকে সে কোনো ছাড় পাবে না। মানে জিরো রেয়াত পাওয়ার শব্দের অর্থ কি? মানে কোনো ছাড় পাবে না। তার মানে 27,000 টাকাই তাকে দেয়ার কথা। এখন এই 27,000 টাকা দেখেন, সে কিন্তু অলরেডি সোর্স ট্যাক্স বাবদ দিয়ে দিয়েছে। তাহলে এই 27,000 টাকা থেকে তার সোর্স ট্যাক্স বাবদ দিয়ে দেওয়া টাকাগুলো আমরা যখন কম্পিউটারে রিটার্ন করব, সফটওয়্যারে, এই টাকাগুলো কিন্তু আমরা সমন্বয় করতে পারবো। একটা হলো 12,000 টাকা, যেটা ব্যাংক সুদ থেকে কর্তন করা হয়েছে, আরেকটা হলো সঞ্চয়পত্রের সুদ থেকে 15,000 টাকা কর্তন করা হয়েছে। তার মানে তাকে নতুন করে এই রিটার্নের সাথে কিন্তু কোনো ট্যাক্স আর দেয়া লাগতেছে না।